আজকের আলোচনাটা একটা দারুণ পরিবর্তনের গল্প নিয়ে। প্রাচীন ভারতীয় সমাজে মাত্র কয়েকটা শতাব্দীর মধ্যে কিভাবে একটা গভীর, বলা যায় আমূল পরিবর্তন এসেছিল, সেই গল্পটাই আজ আমরা দেখব। মানে কিভাবে একটা জীবনধারা প্রায় পুরোপুরি বদলে গিয়ে নতুন এক সমাজ ব্যবস্থার জন্ম দিল। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম। ভাবুন একবার, যাযাবর পশুপালক থেকে একেবারে স্থায়ী নগরবাসী, এই যে বিশাল একটা রূপান্তর, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি আর ধর্মের বদলে যাওয়ার পুরো গল্পটা। চলুন এই বদলের গভীরে যাওয়া যাক। আচ্ছা, কোনো কিছু বোঝার আগে সময়টা একটু মাথায় রাখা দরকার, তাই না? এই টাইমলাইনটা দেখুন, আমাদের আলোচনার কাঠামোটা একদম স্পষ্ট করে দিচ্ছে। একদিকে রয়েছে আদি বৈদিক যুগ, যেটা মোটামুটি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। আর তারপর আসছে পরবর্তী বৈদিক যুগ, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো আমাদের গল্পের শুরুটা করা যাক একদম গোড়া থেকে, মানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দিয়ে। কিভাবে ওই ঘুরে বেড়ানো পশুপালকের দলগুলো এক জায়গায় থিতু হয়ে গ্রাম তৈরি করল। চলুন সেটাই দেখি। এখানে পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি, তাই না? যেন দুটো আলাদা দুনিয়া। একদিকে আদি বৈদিক যুগের জীবন, যা সবকিছুই আবর্তিত হতো গবাদি পশুকে কেন্দ্র করে, আর ছিল এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়ার তাগিদ। আর অন্যদিকে পরবর্তী বৈদিক যুগে মানুষ মাটির সঙ্গে নিজেদের ভাগ্যকে বেঁধে ফেলল, কৃষিকাজই হয়ে উঠল জীবনের মূল ভিত্তি, আর তা থেকেই জন্ম নিল স্থায়ী বসতি আর ভবিষ্যতের শহরগুলোর প্রথম বীজ। জীবনযাত্রা যখন বদলালো, তখন তো টাকা পয়সা বা সম্পদের ধারণাও বদলে যাবে, তাই না? আদিবৈদিক যুগে যার যত বেশি পশু সে তত ধনী, কিন্তু পরের যুগে এসে কৃষিজমি হয়ে উঠল ক্ষমতা আর সম্পদের উৎস। ধান আর গমের চাষ অর্থনীতিতে একটা নতুন দিগন্ত খুলে দিল। আর তারপর যখন কৃষ্ণালের মতো মুদ্রা চালু হলো, তখন তো বাণিজ্য আর শুধু জিনিসপত্রের বিনিময়ে আটকে রইল না, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। আচ্ছা, মানুষ তো এক জায়গায় থাকতে শুরু করল, কিন্তু একটা সমাজকে একসাথে ধরে রাখতে গেলে তো কিছু নিয়মকানুন লাগে, একজন শাসক লাগে। তো সেই ব্যবস্থাটা কিভাবে বদলালো? আদিযুগের বেশ গণতান্ত্রিক সভা সমিতি থেকে কিভাবে জন্ম নিল শক্তিশালী রাজতন্ত্রের? চলুন ক্ষমতার এই রূপান্তরটা দেখি। ক্ষমতার ভারসাম্যে কি বিরাট একটা পরিবর্তন ভাবা যায়? আদিবৈদিক যুগে গোষ্ঠীর প্রধান বা রাজনকে কিন্তু বেছে নেওয়া হতো সমিতির মতো একটা গণসভার মাধ্যমে। সবার মতামতকে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু পরবর্তী যুগে এসে সেই প্রথাটাই উঠে গেল। ক্ষমতা হয়ে গেল বংশগত, মানে রাজার ছেলেই রাজা হবে, এই নতুন নিয়মেই জন্ম নিল রাজতন্ত্র। আর এই নতুন রাজতন্ত্রের হাত ধরে জন্ম নিল কুরু, পাঞ্চাল, বিদেহের মতো বড় বড় রাজ্য। এখন আদি বৈদিক যুগের ওই ছোট ছোট সভা বা সমিতির পক্ষে তো আর এত বিশাল রাজ্য চালানো সম্ভব ছিল না, তাই দরকার পড়ল একটা সংগঠিত আমলাতন্ত্রের, মানে প্রশাসনিক ব্যবস্থার, যা রাজার শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। সমাজ বদলালো, রাজনীতি বদলালো, তাহলে মানুষের বিশ্বাস, তাদের ধর্ম, সেখানে কি কোনো বদল আসেনি? অবশ্যই এসেছে। চলুন দেখি ধর্মীয় বিশ্বাস আর আচার অনুষ্ঠানের জগতে কী ধরনের নাটকীয় পরিবর্তন এসেছিল। আচ্ছা, মানুষের বিশ্বাসের জগতেও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে। আদি বৈদিক যুগে ব্যাপারটা ছিল বেশ সহজ সরল। মানুষ প্রকৃতির বিভিন্ন শক্তি, যেমন বজ্রের দেবতা ইন্দ্র বা আগুনের দেবতা অগ্নিকে পূজা করত সাধারণ স্তোত্রের মাধ্যমে। কিন্তু পরবর্তী যুগে এসে সেই সরলতাটা যেন হারিয়ে গেল। তার জায়গায় চলে এলো ব্রাহ্মণ পুরোহিতদের পরিচালনায় বিশাল আর জটিল সব যজ্ঞ, আর সেটাই হয়ে উঠল উপাসনার কেন্দ্রবিন্দু। শুধু তাই না, এই সময়ে কিন্তু ধর্মীয় চিন্তার জগৎটা অনেক বড় হয়ে গেল। ঋগ্বেদের পাশাপাশি তৈরি হল সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদের মতো নতুন নতুন গ্রন্থ। বিষ্ণু আর শিবের মতো নতুন দেবতারা প্রধান হয়ে উঠলেন। আর যজ্ঞের আচারের বাইরেও জীবনের আসল মানে কি, পরম সত্য কি, এইসব নিয়ে গভীর দার্শনিক খোঁজ শুরু হল, যার ফল হল উপনিষদ। এবার আমরা এমন একটা পরিবর্তনের কথা বলবো যার প্রভাব কিন্তু ভারতীয় সভ্যতার উপর আজও রয়ে গেছে। চলুন দেখি সামাজিক কাঠামোটা কিভাবে বদলে গিয়েছিল। তো এই বদলটা বুঝতে হলে বর্ণপ্রথা জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করে জেনে নেওয়া দরকার। সহজ কথায় এটা হলো একটা সামাজিক কাঠামো যা মানুষকে তাদের পেশা আর দায়িত্ব অনুযায়ী প্রধানত 4টে শ্রেণীতে ভাগ করে। আর এখানেই হয়তো সবচেয়ে বড় আর সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিবর্তনটা ঘটেছিল। আদি বৈদিক যুগে মানুষের পরিচয়টা তার কাজের ওপর নির্ভর করত, এবং সেটা কিন্তু বদলানো যেত। কিন্তু পরবর্তী যুগে এসে সমাজটা একটা কঠোর নিয়মের শৃঙ্খলে বাধা পড়ল। কে কোন কাজ করবে, সমাজে কার কী স্থান হবে, তা জন্মের সময়ে ঠিক হয়ে গেল। এভাবেই জন্মভিত্তিক বর্ণপ্রথা সমাজের গভীরে গেঁথে বসল। এই যে 4টি বর্ণ, 1 নম্বরে ব্রাহ্মণ মানে পুরোহিত ও পণ্ডিতরা, তারপর ক্ষত্রিয়
যারা ছিলেন যোদ্ধা আর শাসক, এরপর বৈশ্য অর্থাৎ বণিক আর কৃষকরা, আর সবশেষে শূদ্র, যাদের কাজ ছিল অন্য ৩ বর্ণের সেবা করা। এই সময়ে কিন্তু এই শূদ্র শ্রেণীর উদ্ভব হয় এবং তারা সমাজের একদম প্রান্তিক অবস্থানে ছিল। এই যে সমাজটা এত কঠোর হয়ে উঠল তার আরেকটা বড় প্রভাব পড়েছিল নারীদের ওপর। আদি বৈদিক যুগে নারীরা যেখানে সভা সমিতিতে অংশ নিতেন, পড়াশোনা করতেন এবং অনেকটাই স্বাধীন ছিলেন, পরবর্তী বৈদিক যুগে তাদের সেই জায়গাটা অনেক সংকুচিত হয়ে আসে। তাদের ভূমিকা মূলত ঘরের কাজেই সীমাবদ্ধ হয়ে পড়ে, যা ছিল একটা বিরাট সামাজিক পরিবর্তন। তাহলে সবশেষে একবার গুছিয়ে নেওয়া যাক এই যে এতগুলো পরিবর্তন সব মিলিয়ে কিভাবে পরবর্তী ভারতীয় সমাজের ভিত্তিটা তৈরি করে দিল। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে ছিল একটা যাযাবর, বেশ গণতান্ত্রিক, প্রকৃতি উপাসক সমাজ, আর অন্যদিকে জন্ম নিল একটা স্থায়ী, রাজতান্ত্রিক আর জটিল আচার অনুষ্ঠানের নতুন সভ্যতা। অর্থনীতি থেকে শুরু করে নারীর ভূমিকা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আদি আর পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ-পাতাল। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে, কি এমন শক্তি থাকতে পারে যা এত কম সময়ে একটা গোটা সমাজের প্রায় সবকিছু, থাকা খাওয়া থেকে শুরু করে বিশ্বাস, ক্ষমতা, সবকিছুই আমূল বদলে দিতে পারে? এই প্রশ্নটা আমাদের ইতিহাস আর সমাজের পরিবর্তনশীল প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।